নাকি? এই এই যা করার পরে করবেন। টাইম দেখুন, আমরা এখনো ফ্রেশ হইনি, আমার ক্ষুধা লেগেছে। ওকে, চলো ফ্রেশ হয়ে নিই। আলো উঠতে যাবে এমন সময় চেঁচিয়ে আবার বসে পড়ে। আলোর চেঁচানো শুনে আধার দৌড়ে আসে আর বলে, কি হয়েছে জান পাখি? বলো কি হয়েছে? অনেকক্ষণ একভাবে বসে থাকার জন্য এখন দাঁড়াতে পারছি না। আধার কপট রাগ দেখিয়ে বলে, কে বলেছিল এভাবে থাকতে? ডাকলে না কেন আমাকে? দেখেছো এখন কি হয়ে গেল? আলো কিউট ফেস বানিয়ে বলে, কি করব বলুন? একজনকে এত কিউট লাগছিল যে আমার মন চাইছিল না তাকে ডাকতে। কিউট? ওটা মেয়েদের ক্ষেত্রে ভালো লাগে শুনতে। না, ছেলেদের ক্ষেত্রেও। আলোকে আর কিছু বলতে না দিয়ে ওকে কোলে তুলে নেয়। আরে কি করছেন কি? না না না, আপনি আবার দুষ্টুমি করবেন? আপনাকে আমি চিনি। আধার বাঁকা হাসি দিয়ে বলে, বাহ, তুমি দেখি বেশ চিনে গেছো আমাকে। আলো চোখ ছোট ছোট করে আধারের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে আধার আলোকে নিয়ে ঝর্ণার নিচে দাঁড়ায়। ঝর্ণার পানি দুজনকেই ভিজিয়ে দিচ্ছে। আলো লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আধার ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। পানি আলোর শরীর বেয়ে গড়িয়ে পড়ছে। আধার একটা শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, নিজের বিপদ বাড়ানোর জন্য ওর সাথে এখানে এসেছিস? আধার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। আধারের আর নিজেকে সামলাতে পারে না। আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। পানি গড়িয়ে পড়ছে দুজনের শরীর থেকে। দুজনেই দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। দুজনেই দুজনের মধ্যে হারিয়ে যেতে থাকে। আধার যখন বুঝতে পারছে ও কন্ট্রোল হারিয়ে ফেলছে তখন আধার আলোকে ছেড়ে দেয়। আলো আধারের কাঁধে মুখ লুকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। আধার আলোকে নামিয়ে ঝর্ণা বন্ধ করে বলে, চেঞ্জ করে নাও, আর ভিজো না, ঠান্ডা লেগে যাবে। আমি ড্রেস দিচ্ছি। আচ্ছা। কিছুক্ষণের মধ্যে আলোর ড্রেস দিয়ে যায়। আলো ওয়াশরুমে আর আধার চেঞ্জিং রুমে চেঞ্জ করে নেয়। আধার বেরিয়ে এসে দেখে আলো আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আলোকে বড্ড সুন্দর লাগছে। শাড়িতে বড্ড মোহনীয় লাগছে। আধার এসে আলোর কোমর জড়িয়ে ধরে বলে, আমাকে কি মারার প্ল্যান চলছে মিসেস আলো? আমি আপনাকে কেন মারতে চাইবো? আলো কিউট ফেস করে বলে। আধার আলোর পেটে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, তাহলে এইগুলো কি? এভাবে তোমাকে দেখলে আমি তো বার্ডারই হয়ে যাব। আলো নিজেকে আধারের কাছ থেকে ছাড়িয়ে বলে, আমার অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর রেশ লাগাচ্ছে। প্লিজ এবার ছাড়ো। ওকে চলো, খেয়ে নেবে। তোমাকে আবার বের হতে হবে। কোথায়? তোমার বাড়িতে। কেন? এখানেই থাকি। কারণ আমি আজ রাতে বাসায় থাকবো না, কাজ আছে তাই। কিন্তু আমি এখানে থাকলে কি সমস্যা? আলো, বোকার মতো কথা বলো না। তুমি সব জানো। আমার অবর্তমানে যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে। আলো, আমি বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। এমন না আমাদের শত্রু বাইরে, ঘরের মধ্যে বসে আছে। কখন কি করবে তা কেউ বলতে পারবে না। তোমাকে হারাতে চাই না, প্লিজ আমার কথা শোনো। আধারের কণ্ঠে কাতরতা প্রকাশ পাচ্ছে। আধারের ভয়টা বুঝতে পারছে আলো, তাই আর কথা বাড়ায় না। আচ্ছা ঠিক আছে। আধার আলোর কপালে কিস করে, তারপর দুজনেই নিচে চলে যায়। আলতাফ চৌধুরী আর রাইহান চৌধুরী সোফায় বসেছিল। আলো আর আধারকে দেখে আলতাফ চৌধুরী বলে, যাক, অবশেষে তোদের দেখা পেলাম। আজকাল তো দুজনকে পাওয়াই যায় না। আধার কোনো কথা বলে না। আচ্ছা, কোথাও যাচ্ছিস নাকি? হুম, আলো ওর বাড়ি যাবে, আর আমার কিছু কাজ আছে। কাজ আজ আমরা বাড়ি ফিরবো না। আজই এলিজে রেস্ট নে, কাল না হয় যাস। না, আসলে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তারপর আলোর খালামণি এসেছে অনেক বছর পর, আলো তার কাছে যাবে। আচ্ছা তাহলে যা। আধার আর কিছু না বলে আলোকে নিয়ে হাঁটা দেয়। রাইহান চৌধুরী ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যার রাস্তায় গাড়ি চলছে। আকাশটা লালচে হয়ে আছে। হালকা হালকা বাতাস বইছে। পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছে। আলো জানলা দিয়ে মুখ বের করে বাইরের প্রকৃতি অনুভব করছে। আধার আলোকে বাইরে থেকে মুখ বের করে আনতে বলে, কিন্তু কে শোনে কার কথা। আলো তো বাইরের প্রকৃতি অনুভব করতে ব্যস্ত। আলো যে আধারের কথা শুনবে না সেটা আধার বেশ বুঝতে পারছে। আধার গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। আধার গ্লাস বন্ধ করে দেওয়াতে আলো রাগী চোখে ওর দিকে তাকায়। কি হলো এটা? আপনি গ্লাস বন্ধ করলেন কেন?
তুমি আমার কথা শুনলে এসব কিছু হতো না। এখন কি আপনার জন্য শান্তিমতো কিছু করতেও পারবো না? চিৎকার করে বলে। পারবে না কেন? অবশ্যই পারবে, কিন্তু যেটাই তোমার ক্ষতি হয় সেটাই তো আমি করতে দিব না জান পাখি। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। এখানে ক্ষতির কি দেখলেন? এভাবে গাড়ির বাইরে মাথা বের করা উচিত না, কোনো দুর্ঘটনা হতে পারে। ধুর। আলো বিরক্তিকর মুখ নিয়ে বুকে হাত গুজে বসে থাকে। আধার ওকে দেখে হালকা হেসে আবার গাড়ি চালানোতে মন দেয়। আলোকে ড্রপ করে দিয়ে আধার নিচু গন্তব্যে চলে যায়। 30 মিনিট পর আধারের গাড়ি এসে থামে একটা ফ্ল্যাটে। আধার গাড়ি থেকে নেমে লিফটে উঠে যায়। 5ম তলায় উঠে লিফট থেকে বের হয়ে যায়। আধারকে আসতে দেখে হাসান এগিয়ে আসে। সোনালির কি অবস্থা হাসান? ভালো স্যার, কিন্তু প্রচুর কান্নাকাটি করেছে। স্বাভাবিক, নিজের বাবা আর প্রেমিকের সত্যিটা যে এত সহজে মেনে নিতে পারবে না ও আগেই জানতাম। আধার আর হাসান ভিতরে ঢুকে পড়ে। আধার ভিতরে গিয়ে দেখে সোনালি বিছানার উপর চুপচাপ বসে আছে। আধার সোনালির কাছে গিয়ে ওর মাথায় স্নেহের হাত রাখে। মাথায় কারো স্পর্শ পেয়ে সোনালি মুখ তুলে তাকায়। আধারকে দেখে ওর ভিতরে চাপা কান্নাগুলো বেরিয়ে আসে। আধারকে চাপটে ধরে কেঁদে দেয়। আধারও বড় ভাইয়ের আদরে ওকে আগলে নেয়। হ্যাঁ, তখন সোনালি সব জানে। কালই আধারের আসার আগে ওকে হাসান সব সত্যি বলে দেয়। প্রথমে সোনালি কিছু মানতে রাজি হচ্ছিল না। পরে রাইহান সাহেবের অর্ককে করা সেই ভিডিও ক্লিপটা দেখায়, তখনই সোনালি ভেঙে পড়ে। সোনালি ভাবতেও পারেনি ওর বাবা শুধু সম্পত্তির জন্যে তার মেয়ের ভালোবাসাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করলো না। অর্ককে মারার ঘটনা দেখতেই সোনালি শুধু ভেঙে পড়েছিল, কিন্তু তার পরের কথাগুলো শুনে সোনালির বেঁচে থাকার ইচ্ছেই মরে যায়। যখন হাসান ওকে বলে অর্ক শুধু আধারের সম্পত্তি পাওয়ার জন্যে ওর সাথে ভালোবাসার অভিনয় করেছিল, তখনই অর্কের ওপর থেকে সমস্ত ভালোবাসা শেষ হয়ে যায়। আসলেই কি শেষ হয়? আমাদের সাথে আমাদের ভালোবাসার মানুষটা যতই অপরাধ করুক না কেন, আমাদের কাছে সবসময় প্রিয় পাত্র হিসেবে থেকে যায়। বাইরে থেকে যতই বলি না কেন তাকে আমরা ঘৃণা করি, আসলে কি করতে পারি? মনের অসীম গভীরে কোনো এক স্থানে তার বসবাস সব সময়ই থাকে। সোনালিও পারবে না পুরোপুরিভাবে ভুলে যেতে। যতই অন্যায় করুক, ও তো সত্যি ভালোবেসেছিল অর্ককে। এর পরের সত্যি সোনালীকে আরো কষ্টের সাগরে নিক্ষেপ করেছে। যখন সে শুনল যে তার মা সাধারণভাবে মারা যায়নি, তার মাকে তারা বাবাই মেরে ফেলেছে ডক্টরকে বলে, আর সে একজন অবৈধ সন্তান। তার মা কারো সংসার ভেঙে নিজের সংসার গড়তে চেয়েছিল, আর সেই চাওয়াটাই তার মৃত্যুর কারণ হলো। রাইহান চৌধুরী কারো আপন হতে পারে না, সে শুধু টাকার আপন। তখনই সোনালীর নিজের ওপর ঘৃণা হচ্ছে। ও কারো সংসার ভাঙার ফল, কারো অনৈতিক সম্পর্কের ফল ও। আর সেই এক ভুল নিজেও করতে যাচ্ছিল। নিজের হাতে নিজের ভাইয়ের সংসার ভেঙে দিতে যাচ্ছিল ও। এতে সত্যির সাথে এটাও জানতে পেরেছে আধার ওর চাচাতো ভাই হয়, আর ওর জন্মদাত্রী পিতা তার আপন ভাই ভাবিকে সম্পত্তির জন্য মেরে ফেলেছে। সোনালি এত কিছু শোনার পর চুপচাপ হয়ে যায়। হাসানের ব্যাপারটা ভালো লাগে না। আধারকে জানালে আধারের ধারণাই সত্যি ছিল। এত সত্যি মানতে না পেরে সোনালি সুইসাইড করার চেষ্টা করে। হাসান বাঁচিয়ে নেয়। এসব শোনার পর আধারের এতে তারা এখানে আসে। এখানে আসার অনেকক্ষণ কাঁদার পর আধারের বুকে মাথা রেখে ফুপাতে থাকে। আধার হাসানকে খাবার আনতে বলে আধার নিজের হাতে বোনকে খাইয়ে দেওয়া খাওয়া দাওয়া শেষে সোনালি বলে, আমি সত্যি জানতাম না এসব, আমি তো শুধু। সোনালির কথা শেষ হওয়ার আগে আধার তাকে থামিয়ে দেয়। আধার বলে, আমি সব জানি, এতে তোমার কোনো দোষ নেই। না তুমি কিছু জানতে আর না আমি, তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সোনালি হালকা হাসে, আবার বলে, জানো ভাইয়া, বাবা না মাকে মেরে ফেলেছে। আমি সব জানি সোনালি, কিন্তু তোমার আরও এক মাও আছে। সোনালি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজিয়া বেগম, তোমার বাবার ওয়াইফ। সোনালি আধারের থেকে দূরে সরে যায় আর বলে, না না, আমি ওনার কাছে যাব না। আমার মায়ের জন্য ওনার সংসার ভেঙেছে, আমি ওনার সামনে দাঁড়াতে পারবো না। সেটা না হয় উনি নিজেই ভাববেন। চলো আমার সাথে। না ভাইয়া, আমি যাব না। না সোনালি না, এখানে থাকলে ওই রায়হান চৌধুরী আবার তোকে তার নোংরা কাজে যুক্ত করে দেবে। আমি সেটা চাই না।
আমার বিশ্বাস ছোট মা ঠিক তোকে আগলে নেবে। তুই চল আমার সাথে। সোনালি আর কোনো কথা বলে না। সোনালিকে নিয়ে আধার বেরিয়ে যায়। আচ্ছা খালামণি, তোমাকে আমি ঠিক কি বলে ডাকবো বলো তো? আলো ভাবুক হয়ে বলে। আলোর কথা শুনে সাফওয়ান বলে, কেন রে সাতচন্নি, তোর এমন কথা কেন মনে হলো? তোর বউ সচ্চুনি। আরে আগে তো খালামণি ছিল, কিন্তু এখন সম্পর্কে তো আমার শাশুড়ি হয়, তাই না? তাই বললাম আর কি। আলোর এত বড় চিন্তা দেখে সবাই হেসে দেয়। আলো মুখ কালো করে ফেলে। রাজিয়া বেগম হেসে বলে, তুই আমাকে যা বলে ডাকতি তাই বলবি। এর মধ্যেই কলিং বেল বেজে ওঠে। আলো গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই দেখে আধার দাঁড়িয়ে আছে। আলো মিষ্টি একটা হাসি দেয়, কিন্তু মুহূর্তেই হাসিটা আলো বেড়ে যায়। যখন সোনালীকে সাথে দেখে, সোনালী আলোকে হাসতে দেখে একটু অবাকই হয়। আলো হেসে বলে, কি গো ননদিনী, চিন্তা করো না, আমি সব জানি। সোনালী লজ্জায় মাথা নিচু করে রাখে। নরম কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দাও ভাবি, আমি এসব নিজের ইচ্ছে করিনি। সোনালি, আমি সব জানি, এতে তোমার কোনো ভুল নেই, সব ভাগ্যের লেখা। সোনালী কেঁদে দেয়। আলো ওকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে আছে। পেছনে আধার আর হাসানো আছে। সোনালীকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। কেউ সোনালীকে চেনে না। এটা কে আলো? ভাবি, এটা আমার একমাত্র ননদ। সবাই অবাক হয়ে যায়। রাজিয়া বেগম কিছুক্ষণ তাকিয়ে থাকে সোনালীর দিকে। সোনালী যে রাইহানের মেয়ে সেটা তার বুঝতে অসুবিধা হয়নি। আলোর বলা কথাটা পুরো শিওর হয়ে গেল। রাজিয়া বেগম চুপচাপ আছে। আধার সোনালীর হাত ধরে রাজিয়া বেগমের সামনে এসে দাঁড়ায়। ছোট মা। রাজিয়া বেগম মুখ তুলে তাকায়। আধার আবার বলে, সোনালি, আমি জানি তুমি বুঝতে পেরেছো। ওর তো এতে দোষ নেই, তাও সেই দোষের শাস্তি জন্মের পর থেকে পেয়ে যাচ্ছে। রায়হান চৌধুরী নিজের স্বার্থে ওর মাকে মেরে ফেলেছে। সমাজে কোনোদিনও সন্তানের পরিচয় দেয়নি। ও তো জানতোই না ওর পরিবারে কে কে আছে। এমনকি ওর ভালোবাসার মানুষটাও ওকে ব্যবহার করেছে ছোট মা। এখন আমরা ছাড়া ওর আর কেউ নেই। কোথায় যাবে ও? জানো, সব জানার পর ও সুইসাইড করতে যাচ্ছিল। হাসান কোনো মতে বাঁচিয়ে নিয়েছিল ওকে। একা ছেড়ে দিলে রায়হান চৌধুরী ওকে মেরে ফেলবে। তুমি বলো, ওকে একা ছাড়া ঠিক হবে? রাজিয়া বেগম চুপচাপ দাঁড়িয়ে আছে। তা দেখে সোনালীর মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। রাজিয়া বেগমকে দেখে ওর মনে কেমন মা ফিলিংস আসছিল, কিন্তু ও ভুলে গেছিল ও কার মেয়ে। সোনালী চোখ মুছে বলে, সমস্যা নেই, এটা স্বাভাবিক আপনার জন্য। আমার মায়ের জন্য আপনার সংসার ভেঙেছে, আমাকে মানতে পারবেন না, এটা জানা কথা। সমস্যা নেই, আমি থাকবো না এখানে। আর এটাও নিশ্চিত করব যাতে আমার দ্বারা কোনো ক্ষতি ভাইয়া আর ভাবি না হয়। আসি। সোনালী বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রাজিয়া বেগম ওর টেনে ঘুরিয়ে এক চড় মারে। সবাই অবাক হয়ে যায়। সোনালীর ছলছল চোখে রাজিয়া বেগমের দিকে তাকিয়ে থাকে। রাজিয়া বেগম গম্ভীর গলায় বলে, তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি যেখানে নিজের বোনের মেয়েকে রাতের বেলায় আমি একা বের হতে দিই না, সেখানে তুমি আমার মেয়ে হয়ে রাতের বাড়ি বাহিরে পা দেওয়ার চিন্তা কি করে করো? কান খুলে শুনে নাও, আমি খুব কঠোর। আগের জীবনে ভুলে যাও, এরপর থেকে আমি যা বলবো তাই করবে। আর এইসব কি পরেছ? এইসব থেকে বরকা আর সেলার কামিজ পরবে। তোমার গায়ে যেন এইসব পোশাক না দেখি, বুঝেছ? সবার মুখে হাসি ফুটে ওঠে। সোনালী খুশিতে কেঁদে দেয়। এমন ভাবে শাসন কেউ ওকে করেনি। সুমি এসে সোনালীকে রাজিয়া বেগমের ঘরে নিয়ে যায়। আধার রাজিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি এমনই করবে। রাজিয়া বেগম হেসে ওর গালে হাত রাখে। এরপর যে যার রুমে চলে যায়। জান পাখি, রোমান্টিক কণ্ঠে বলে। আলোতে আধারের এমন কণ্ঠ শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আধারের এই কণ্ঠটা বেশ সুবিধার না। ওরা কাছে। আলো হালকা আওয়াজে বলে, আধার আলোকে এক টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে বলে, আমি ভাবছি আমাদের ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? মোটেও না, কত মানুষ আছে। বাচ্চাদের মতো বলে। আধার ওর বাচ্চামো দেখে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, কাকে আমি বেবি নেওয়ার কথা বলবো যে নিজেই এখনো বেবি? আলো চটে গিয়ে বলে, কি বললেন? আমি বাচ্চা আর বেবি নিতে পারবো না কেন জানেন? আমার সঠিক বয়সে বিয়ে হলে আমি কবে বেবির মা হয়ে যেতাম।
আলো কি বলল ও নিজেও জানে না। আধার ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ওর দিকে তাকিয়ে আছে। যখন আলো বুঝতে পারলো ও ঝোঁকের বশে কি বলে ফেলেছে, তখন লজ্জায় আধারের দিকে তাকাতে পর্যন্ত পারছে না। অন্যদিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আধার আলোর মুখটা এদিকে ঘোরানোর চেষ্টা করে। জান পাখি, এদিকে তাকাও। দেখি কি যেন বললে তুমি, আমি ভালো করে শুনতে পাইনি, আবার বলো। আলো তো চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আধারের দিকে তাকাবে না মানে তাকাবেই না। আলো মনে মনে বলে, তুই 1 নম্বরের স্টুপিড আলো। এমনি যা নির্লজ্জ এই লোক, তার সাথে এমন কথা বললে এখন লজ্জায় আমাকে না মেরে ফেলে। কিন্তু তখন উনি কি বলল? বেবি চায়। আলো কথাটা ভাবতেই লজ্জায় পুরো কাশ্মীরের আপেল হয়ে গেল। আধার আলোকে ওর দিকে ঘোরায়, কিন্তু আলো চোখ বন্ধ করে রাখে। আধার দেখে লজ্জায় আলোর গাল দুটো গোলাপি বর্ণের হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে। আধার আলোর কাঁপা কাঁপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আলো এতে আরো কুঁকড়ে যায়, আধারের বুকের সাথে মিশে যায় পুরো। কিছুক্ষণ আলোর ঠোঁটের সুধারস নেওয়ার পর আলোকে ছেড়ে বুকের মাঝে জড়িয়ে ধরে। আলো আধারকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সোনালি কোথায় গেল? তোদের কিসের জন্য রেখেছিলাম? সোনালির উপর নজর রাখার জন্য, তাই না? লোকগুলো হ্যাঁতে মাথা নাড়ায়। রাইহান চৌধুরী চিৎকার দিয়ে বলে, তাহলে কোথায় সোনালি? স্যার, সোনালি ম্যামকে কোথাও খুঁজে পাইনি। কিছু লোক এসে বলে, আমার চোখের সামনে থেকে বিদায় হ, না হলে তোদের শুট করে দিব। একটা গাদা পুষিয়ে রেখেছি আমি। রেগে বলে। পাশ থেকে একজন বলে, স্যার, সোনালি ম্যামকে এখন কি দরকার? আধার স্যার তো বিয়ে করে ফেলেছে। সেটাই যদি তুই বুঝতি তাহলে তুই আমার জায়গায় হতি না। তবুও স্যার, সোনালিকে কাজে লাগতো আদার আর আলোকে আলাদা করার জন্য। তারপর নিজের করা প্ল্যানের ব্যাপারে সব বলতে থাকে, আর ওনার কথাগুলো সব রেকর্ড হতে থাকে। সব বলা শেষ করে ওখান থেকে চলে যায় রাইহান চৌধুরী। সোনালীকে খুঁজে বের করতে বলে। রাইহান চৌধুরী চলে যাওয়ার সাথে সাথে লোকটা তার করা রেকর্ডিংটা আধারকে পাঠিয়ে দেয় আর নিজেই বলে, বাবা বাবা নামে কলঙ্ক, সম্পত্তি পাওয়ার জন্য নিজের মেয়েকে দিয়েও এত নোংরা কাজ করাতে বাঁচছে না। এ কি আসলে সোনালির বাবা? লোকটা দেখলেই এখন বমি চলে আসে। কথাগুলো বলে বেরিয়ে যায়। সকালে ঘুম আগে আধারের ভাঙে। ঘুম থেকে উঠতেই আলোর চেহারাটা চোখে পড়ে। আধারের মুখে হাসি খেলে যায়। আলোর কপালে একটা কিস করে। আলোর মুখের উপর পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। আলো হালকা কেঁপে ওঠে। আধার তা দেখে মুচকি হাসে। আধার আলোর মুখে আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। হালকা করে ঠোঁটে কিস করে আলোকে পাশে শুইয়ে দেয়। আধার ফোনটা হাতে নিয়ে নেট অন করতেই একটা নোটিফিকেশন আসে। আধার নোটিফিকেশন অন করতেই রাইহান চৌধুরীর সব কথা শুনতে পায়, যাতে আধার রাগে লাল হয়ে যায়। আধার ফোনটা রেখে বলে, তুমি ভুল বললে চাচা যান। তোমার করা কাজের জন্য আমার জান পাখি কষ্ট পেত, ওর চোখের পানি ঝরতো, যা আমি সত্যি সহ্য করতে পারতাম না। তোমাকে তোমার জালে ফাঁসিয়ে তোমার মুখোশ খুলবো। আধার হাসানকে কল করে কিছু কাজ করতে বলে। হাসান বলে, স্যার, ওনার এখন বয়স হয়েছে, আদেও কি এসবে ইন্টারেস্ট থাকবে? একটা কথা জানো হাসান, এটা ভয়ঙ্কর এক নেশা, যা বৃদ্ধ হলেও তাতে আসক্ত মানুষকে ছাড়ে না। তেমনি এতদিন এটা চাপা ছিল, দেখবে সামনে পেলে সব আগের মতো হয়ে যাবে। ওকে স্যার। আধার কল রেখে নিজে নিজে বলে, তুমি আমাকে এত নিচে নামতে বাধ্য করলে। আমি এত নিচে নামতে চাইনি, কিন্তু কি করব বলো? তোমার ইচ্ছে, তুমি নিজে পাপে নেমেছো। এবার দেখো এই পাপ তোমাকে কিভাবে গ্রাস করে। আলোর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যায়। কি করতে চলেছে আধার? কেটে গেছে 3 দিন। আলো আর আধার পরের দিনই আধারের বাড়িতে চলে আসে। আধার পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়েছে, যা সবার অজানা। আধারের কথা অনুযায়ী আলো এখন আর বাড়িতে একা থাকে না। আধারের সাথে সকালে বেরিয়ে যায়, আবার আধারের সাথেই ফেরে। সোনালি এখন মিসেস রাজিয়ার সাথে পুরোপুরি মিলে মিশে গেছে।
আলোর পরিবারও সোনালীর সাথে মিলেমিশে গেছে। নিজের বাড়ির মেয়ের মতো ব্যবহার করে। আলতাফ চৌধুরীকে আধার কয়েকদিনের জন্যে ওদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এসব ঝামেলায় রাইহান চৌধুরী আলতাফ চৌধুরীর কোনো ক্ষতি করে দিতে পারে। যে তার ভাইকে মারতে পারে সে তার বাবাকেও মারতে দুবার ভাববে না। আজকাল রাইহান খুব একটা রাতের বেলায় বাড়িতে তেমন থাকে না, কোথায় যেন যায়। আধার আলোকে বলে যায় একটা বৃদ্ধাশ্রমে যাচ্ছে।